প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দিও বলা হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, যিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বরত আছেন বিশেষ জজ আদালত ৩ এবং নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটি ইংরেজিতে আমরা কনফেশনাল স্টেটমেন্টও বলে থাকি। ১৬৪ ধারা ফৌজদারি কার্যবিধিতে যে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের বিধান রয়েছে, সেটি সম্পর্কে প্রথমে জানতে চাচ্ছি, এবং কখন একজন আসামির এই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারেন একজন ম্যাজিস্ট্রেট। আমি প্রথমেই বলবো যে 164 কনফেশনাল স্টেটমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি অপরাধে অভিযুক্ত যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এবং সত্য জ্ঞান করে যদি নিজের দোষ স্বীকার করে যদি বক্তব্য প্রদান করার জন্য সে রাজি হয়, সেই ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যখন একজন পুলিশ অফিসার তাকে উপস্থাপন করে, তো সেই ক্ষেত্রে সেই ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা উপযুক্ত কোনো ম্যাজিস্ট্রেট যখন সেই তার জবানবন্দি রেকর্ড করবেন, 164 যে ধারা আছে 1898 যে সালের যে ফৌজদারি কার্যবিধির যে বিধানাবলী, সেই বিধানাবলী মেনে, এবং উনি 364 ধারার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে অনুসরণ করে যদি যে জবানবন্দি গ্রহণ করে, সেটাই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটাই তার প্রক্রিয়া। জি, যদিও শব্দটিকে বলা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বাট অনেক ক্ষেত্রে আসামি যদি তাকে যখন ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হচ্ছে, তিনি যদি ঘটনাটির সত্য যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন, সেটিকেও কি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বা উনি যদি এমন কিছু বিষয় বলে থাকেন যেটি দ্বারা প্রতীয়মান হচ্ছে যে তিনি ঘটনার সাথে বা অপরাধের সাথে জড়িত নয়, সেটিও তিনি বলতে পারেন যে তিনি এই অপরাধ সম্পর্কে অবগত নয়, বা তিনি এটির মধ্যে কোনো কিছুই তার সামনে ঘটেনি বা এটি তার জানা নেই, সেক্ষেত্রে কি এটি কি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির আমরা ধরতে পারবো এই বিষয়ে? আসলে কিন্তু তা না। এখন পুলিশের কাছে একজন ম্যাজিস্ট্রেটের কাছে একজন আসামি কখন আসে? আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে যে কালচার, সেটা হচ্ছে যখন কোনো আসামি পুলিশের হেফাজতে থাকে, পুলিশের কাস্টডি থেকে কিন্তু তাকে এখানে আনা হয়। তো আমাদের দেশ কেন, আমার মনে হয় যে 1898 সালে যখন এই আইনটা প্রণীত করে, তখনও কিন্তু ব্রিটিশরা চিন্তা করেছে যে পুলিশ কখনোই নিরপেক্ষ না। তারা কিন্তু এই 164 এর যে ফরম্যাটটা আছে, মানে গ্রেফতার পরবর্তী একজন আসামিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়, পরবর্তীতে থানা থেকে ওখানে নিয়ে আসার পরে একজন আসামি কিন্তু পুলিশের কাছে বলে যে আমি বলবো, আর প্রত্যেকটা কথা হচ্ছে ইচ্ছা পোষণ করেন, ইচ্ছা পোষণ করে। ইচ্ছা পোষণটা স্বেচ্ছাই হলো নাকি মানে চাপ প্রয়োগ করে, প্রলোভন দিয়ে, ভয়ভীতি দেখানো, সেটি আমরা পরবর্তীতে আসছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে স্বীকার যদি করে আসামি নিজেকে মানে অপরাধের সাথে না জড়িয়ে যে স্টেটমেন্টটা দিবে, সেটা হচ্ছে সেই স্টেটমেন্টটা হচ্ছে এক্সকালপিটরি স্টেটমেন্ট। যেটা অপরাধের বর্ণনা যে আমি এখানে ছিলাম, কিন্তু সেটার সাথে আমি যুক্ত ছিলাম না, এরা এইভাবে একটা ঘটনার বা অপরাধের একটা বর্ণনা, অন্য কেউ এটির সাথে জড়িত ছিল, এইভাবে একটা বর্ণনা সে করতে পারে, সেটাকে এক্সকালপিটরি বলে, নিজেকে না জড়িয়ে। আর যদি আসামি এই কথিত অপরাধ, যে অপরাধ নিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে, সেই অপরাধের সাথে নিজেকে ইনভলভ করে, নিজেকে জড়িয়ে যদি কোনো কথা বা কোনো স্টেটমেন্ট, কোনো দোষ স্বীকার করে, সেটাকে ইনকালপিটরি স্টেটমেন্ট বা নিজেকে জড়ানো বা নিজের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলে। এটা স্টেটমেন্টও হতে পারে, কনফেশনও। স্টেটমেন্টটা হচ্ছে জবানবন্দি, বিবৃতি, আর কনফেশনাল স্টেটমেন্ট হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আমরা গুলিয়ে ফেলি, আমরা একজন আসামিকে পুলিশের কাছে নিয়ে আসলেই বলি যে আসামি সব স্বীকার করেছে, তা কিন্তু না। একজন আসামি ঘটনার শিকার হতে পারে, তিনি নির্দোষ নিরপরাধ হতে পারে। একজন আসামি একে পুলিশ বিভিন্নভাবে জড়ানোর জন্য একটা ঘটনার সাথে, একটা ঘটনার অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের দেশে যেটা হয়, অনেক সময় কোনো ঘটনার ক্লু পাওয়া যায় না। তবে আপনার আলোচনা থেকে সারমর্ম যদি আমি এটি ধরি, যে একজন অভিযুক্ত আসামি যদি উনি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধের সাথে জড়িত, এই মর্মে যদি কোনো
বক্তব্য দিয়ে থাকেন যে তিনি অপরাধটি করেছেন, সেক্ষেত্রে সেটিকে আমরা আইনগতভাবে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু তিনি যদি কোনো বক্তব্য দেন যে এই অপরাধ সম্পর্কে তিনি জ্ঞাত নন বা এই অপরাধ তিনি করেননি, সেক্ষেত্রে এটা একটি পিওরলি এক্সকালপেটরি স্টেটমেন্ট। এক্সকালপেটরি স্টেটমেন্টটাকে আমরা কনফেশন বা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে আইনগতভাবে বলার সুযোগ নেই। তাহলে এখানে ইনকালপেটরি এবং এক্সকালপেটরি স্টেটমেন্টের মধ্যে আমাদেরকে একটি পার্থক্য রয়েছে। এখানে আমাদের 164 ধারায় যদিও এটির বিষয় সরাসরিভাবে বলা নেই যে একটি এক্সকালপেটরি স্টেটমেন্ট এটি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে ধরা হবে না। 164 ধারায় ম্যাজিস্ট্রেটের যে জবানবন্দি রেকর্ডের যে ক্ষমতাটি দেওয়া হয়েছে, এটি কি শুধুমাত্র আসামির জন্য প্রযোজ্য, যে কোনো ব্যক্তির উনি তো বক্তব্য রেকর্ড করতে পারেন? 164 ধারায় আসলে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি অভিযুক্ত ব্যক্তিও সে করতে পারে। পাশাপাশি যদি মনে করে একজন সাক্ষী, ভাসমান সাক্ষী, অনেক ক্ষেত্রে হয় যে কোনো ব্যক্তি জবানবন্দি তিনি দিতে আমাদের পারছেন। দেশে অনেক সময় কি যে অনেক সাক্ষীদেরকে সাক্ষী হিসাবে এদের মানে স্মারক নেওয়া হয়, তাদের স্টেটমেন্ট নেওয়া হয়, কিন্তু সাক্ষী এমনই সাক্ষী, ভাসমান সাক্ষী যে কোনো সময় হারায় যেতে পারে, চলে যেতে পারে, গুরুত্বপূর্ণ সাক্ষী। তখন সেই ক্ষেত্রে শুধু আসামি না, একজন সাক্ষীকেও 164 দ্বারাই তার বিবৃতি রেকর্ড করতে পারে ম্যাজিস্ট্রেট। সেটা কিন্তু দোষ স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট না, এটা হচ্ছে সাক্ষীর বিবৃতি। এটা আপনি এভিডেন্স অ্যাক্টের 145-এ এই সাক্ষীর গ্রহণযোগ্যতা, সাক্ষীর মানে অ্যামিশন, কন্ট্রাডিকশন, ওমিশন বা অ্যাপ্লিকেশন, এগুলিকে মানে জাস্ট কন্ট্রাডিক্ট করার জন্য এটা ব্যবহার করা যাবে। এই 164 যেটা স্টেটমেন্ট, 164 ধারায় তাহলে একটি সাক্ষীরও বিবৃতি নেবার সুযোগ আছে রয়েছে, যেটিকে আমরা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে পৃথক, আলাদা। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটি হয় যে একজন ব্যক্তিকে গ্রেফতার করা, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পরে পরবর্তীতে তাকে যখন আদালতে উপস্থিত করা হচ্ছে, পুলিশ তার রিমান্ডের জন্য আবেদন করে থাকেন। পরবর্তীতে রিমান্ড যদি মঞ্জুর হয়, তাকে রিমান্ড শেষে সাধারণত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে যদি উনি ইচ্ছা পোষণ করেন আসামি, সেক্ষেত্রে তাকে সেই ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হয় তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিটি রেকর্ড করার জন্য। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন রেকর্ড করছেন, এটি কোন প্রক্রিয়ায় রেকর্ড করা হয়? ধন্যবাদ। একজন ম্যাজিস্ট্রেট 164 এর যে বিধান আছে, সেই বিধান এবং পদ্ধতি হচ্ছে আপনার এটা পদ্ধতিটা হচ্ছে 364। জি। তো বিধানটা কি, একজন ম্যাজিস্ট্রেটের কাছে যখন একজন অভিযুক্তকে বা কোনো আসামিকে প্রসিড করা হয়, তখন তিনি এই আমাদের দেশে সব আসামি তো শিক্ষিত না, অনেকে শিক্ষিত হলেও এই আইনের প্রক্রিয়া বোঝে না। অনেক সময় এসে পুলিশ যা শিখিয়ে দেয়, পুলিশ যা বলে দেয় যে তুমি যদি এরকম স্বীকার করো, তোমাকে আর মারধর করবো না, তোমাকে রিমান্ডে আনবো না, নির্যাতন করবো না। তখন নিজেকে সেভ করার জন্য ভাবি হয়তো আবার পুলিশের কাছে গেলে বা পুলিশের কথিত মতে কথা না বললে, ওদের শিখানোর কথাগুলি না বললে, তাহলে আমাকে আবার নির্যাতন করবে। তখন অনেক সময় কি, তারা অনেক সময় এই ট্রমার মধ্যে থাকে, মেন্টাল যে টর্চার থাকে, মেন্টাল যে একটা কি বলবো যে মানসিক যে একটা ট্রমা, ওই ট্রমা থেকে বাঁচার জন্য তখন অনেক সময় পুলিশের শিখানোর কথাগুলি বলে। একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে যখন তার কাছে প্রডিউস করা হবে কোনো আসামিকে, খাস কামরা হতে পারে, আসলে আইনটা বলা আদালতে, প্রকাশ্যে আদালতে তার জবানবন্দি। কিন্তু আমাদের দেশের যে কালচার, সেটা হচ্ছে প্রকাশ্যে আদালতের মধ্যে অনেক লোকজন থাকে, একজন আসামিকে সেভাবে মনোযোগ দিয়ে শোনা সম্ভব হয় না। বিভিন্ন কারণেই খাস কামরাই আমার মনে হয় সেটা বেটার হয়, কেন আদালতের মধ্যে পুলিশও থাকে। বলা আছে পুলিশ কাছাকাছি থাকতে পারবে না, পুলিশের দৃষ্টির অগোচরে তাকে সাক্ষাৎকার দিতে হবে। তাহলে যদি খাস কামরা রেকর্ড করা হয়, খাস কামরা পুলিশের কোনো উপস্থিতি না হলে হবেই না, তখন সেটা কি বলে, এটা বাতিল হবে। তখন সেই ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটকে স্পষ্টভাবে বলতে হবে যে আমি পুলিশ নই। আসামিকে বলবে যে আমি পুলিশ নই, আমি ম্যাজিস্ট্রেট, বা আমার কাছে আপনি দোষ স্বীকার করতে বাধ্য নহেন, দোষ স্বীকার করতে হবে এরকম না। এবং আপনি যে কথাটা আজকে বলবেন, সেই কথাটা সাক্ষ্য হিসাবে আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। আপনি সতর্ক হয়ে যান। বা আপনি এর আগে একটু কথা আমি একটু বাদ পড়ি, সেটা হচ্ছে যে একজন ম্যাজিস্ট্রেটে আসার পরে ম্যাজিস্ট্রেট তাকে মেন্টাল রিফ্লেকশনের জন্য
মানে এই যে আসামি তো আসলো একটা পুলিশের কাছ থেকে, মানসিকভাবে কিন্তু সে কিন্তু একটা টেনশনের মধ্যে আছে যে আমি কি বলবো কি বলবো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাকে 3 ঘন্টা মিনিমাম মানে বলা আছে পর্যাপ্ত সময় দিতে হবে তাকে মানসিক রিফ্লেকশনের জন্য। এখন মানে এই সময়টা বিভিন্ন আইনবিদরা বের করেছে 3 ঘন্টা মিনিমাম একটা মানুষের ব্রেইনকে রিফ্লেক্ট করতে হলে তো 3 ঘন্টা সময় দিতে হয়। সেই সময়ের পরে ম্যাজিস্ট্রেট সরাসরি তাকে বলবেন যে আপনি যে সাক্ষ্যটা দিবেন সেই সাক্ষ্য আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে, এবং আপনি যে আজকে আসছেন তাকে আসামিকে সতর্ক করা হচ্ছে। এবং এটাও বলবে মানে পুলিশি যে এই আসামির মনের মধ্যে থেকে পুলিশি ভয় দূরীকরণের স্বার্থে এবং নিরপেক্ষতার স্বার্থে একজন ম্যাজিস্ট্রেট বলবে আপনি দোষ স্বীকার করেন বা না করেন আপনাকে আমি আর পুলিশে দিব না, জি, আপনাকে রিমান্ডে দিব না, পুলিশের কাছে দিব না, আমি জুডিশিয়াল কাস্টডিতে মানে আমরা যেটাকে জেলখানা বলি, আমি দোষ স্বীকার করলেও আপনাকে ওখানে পাঠাবো না পুলিশের কাছে, স্বীকার না অনেকেই তো ভয় পায় যে আমার আবার পুলিশের কাছে যাব, পুলিশের বিরুদ্ধে কথা বললাম, পুলিশ যেটা স্বীকারলো সেটা বললাম না, হ্যাঁ তখন তো আমাকে আরো নির্যাতন করবে, এই যে একটা ভয়, এটা ম্যাজিস্ট্রেট মহোদয়কে নিশ্চিত করতে হবে যে আপনি স্বীকার করেন বা না করেন জি, আপনাকে আর পুলিশে আমি দিব না, জুডিশিয়াল কাস্টডিতে আপনাকে পাঠাবো। এখন আপনি কি বলবেন সেই সেই যদি আপনার কথাটা যদি সত্য হয়, স্বেচ্ছায় প্রণোদিত হয়, আপনি বলেন। ম্যাজিস্ট্রেট তাকে মানসিকভাবে এই প্রস্তুতি দিয়ে তখন তার বক্তব্য উনি লিপিবদ্ধ করবেন। জি। এই যে ম্যাজিস্ট্রেট এগুলো বলছেন, অবশ্যই তিনি যাচাই করতে চাচ্ছেন যে যে স্বীকারোক্তিটা এটা যাতে ট্রু এবং ভলান্টারি হয়, এবং যদি আমি বাংলায় বলি সেটা যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বেচ্ছায় প্রণোদিত জবানবন্দি হয়, এটি নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে। এই বিষয়ে আমাদের উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে। ব্লাস্টের মামলায় বলা হয়েছে যে আপিল বিভাগে কিছু গাইডলাইন্স আছে যেখানে ম্যাজিস্ট্রেট নিজে দেখবেন যে আসামির শরীরে বা অভিযুক্ত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, বা তিনি তার কোনো নির্যাতনের কোনো আলামত বা চিহ্ন আছে কিনা, এসব তিনি নিশ্চিত হয়েই তারপর এটি রেকর্ড করবেন। এটি একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে আমাদের দেশে। এই ফর্মটি সম্পর্কে এবং ফর্মটি কিভাবে সিগনেচার হবে এবং এটি কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে পূরণ করতে হয়, সেটির বিষয়ে যদি আমাদের আমি যদি শর্টলি বলি, একদম ইন শর্ট কথাটা যেটা হইলো, ফার্স্ট অফ অল এটা এই ফরম্যাটটা ব্রিটিশ আমলে প্রণীত। জি, এটা পাকিস্তান আমলেও কিন্তু এটা চেঞ্জ হয় নাই, পরে ভারতবর্ষ মানে কোনো এটা এখনো ওইটাই আছে, মানে একদম যে 1258 সিদ্ধান্তের পরে কিছু সংযোজন করা হয়েছে। 98 না, ফরম্যাটটা কোনো চেঞ্জ হয় নাই, ফরম্যাটটা হুবহু সেভাবেই আছে। জি, এখানে 10টি কলাম আছে, এই ফর্মের মধ্যে 10টি কলাম আছে। সেই 10টি কলাম যদি সঠিকভাবে 164 এর যে আইনগত যে পদ্ধতি এবং আপনার 364 এর যে বিধান, সেখানে এই 10টি কলামের মধ্যে সমস্ত বিষয় কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। প্রথম 1 নাম্বার কলাম হচ্ছে কোর্টের নাম, মামলার নাম্বার, আসামির নাম ইত্যাদি থাকবে। 2 নাম্বার কলাম থাকবে এরকম যে আসামিকে কয়টার সময় কয় তারিখে ধৃত করা হয়েছে, না এটা 2 নাম্বার কলামটা, 2 নাম্বার কলাম বলতে 2 নাম্বার যে ইয়েটা আর কি, সেখানে থাকবে যে আসামি কখন নিয়ে আসা হলো এবং কার মাধ্যমে আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসা হলো, এবং যিনি নিয়ে আসলেন তার ডিজিগনেশন, উনি কি সিপাহী নাকি উনি কনস্টেবল নাকি উনি একজন অফিসার, এই সমস্ত বিষয়, এবং মেমোরেন্ডাম, আসামিকে যে নিয়ে আসা হলো একটা মেমো থাকবে, কত নাম্বার মেমো তাকে এখানে নিয়ে আসা হলো। তারপর 3 নাম্বারে আসামির ডিটেলস থাকবে, একটা শর্ট একটা বিবৃতি থাকবে, যিনি ম্যাজিস্ট্রেট উনি লিখবেন যে আসামিকে কেন কি কারণে তাকে গ্রেফতার করা হলো, ছোট্ট একটা থাকবে, এবং আসামির নাম পরিচয় থাকবে। 4 নাম্বারে থাকবে যে আসামির স্টেটমেন্ট, আসামিকে কোথা থেকে গ্রেফতার করা হলো, 4 নাম্বার কলামটা থাকবে আসামিকে কোথা থেকে গ্রেফতার করা হলো, কোন জায়গা থেকে গ্রেফতার করা হলো, আসামি কিভাবে গ্রেফতার হলো, আসামি কি রিমান্ড থেকে আসলো নাকি আসামিকে গ্রেফতার করেই তার 164 নেওয়ার জন্য আসলো, এই বিষয়গুলি এখানে ডিটেলস থাকবে, এবং কয়েকদিন পুলিশ হেফাজতে ছিল। এবং 5 নাম্বার কলামটা হচ্ছে গুরুত্বপূর্ণ কলাম, সেখানে এই 5টা প্রশ্ন তাকে করা হবে যে ম্যাজিস্ট্রেট কিনা, আমি ম্যাজিস্ট্রেট, আমি পুলিশ না, আমি ম্যাজিস্ট্রেট, আমার বিরুদ্ধে, এই কথাগুলি থাকবে। এবং আসামিকে, এটা কিন্তু ইংলিশে লেখা, এই ফর্মটা কিন্তু ইংরেজিতে, এই কথাগুলি বাংলায় অনুবাদ করে এবং আসামির ভাষায় অথবা কোর্টের প্রচলিত ভাষায় সে আসামিকে পড়ে শোনাবে, ব্যাখ্যা করবেন। আসামিকে বলবেন যে আমি যে কথাগুলি বলেছি আপনি বুঝতে পেরেছেন কিনা, আসামি যখন বলবে হ্যাঁ বুঝেছি, তখন সেখানে আসামিও সাইন করবে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি রেকর্ড করবেন, সে রেকর্ড কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে সাইন করবেন।
আর 6 নম্বর কলামটা হচ্ছে ভলেন্টিয়ারি একটা কলাম। ম্যাজিস্ট্রেট এখানে তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি রিমান্ডে কতদিনে ছিলেন, বা আপনার শরীরে কোনো ইনজোর্ড আছে কিনা, রিমান্ডে আপনার প্রতি কেমন আচরণ করা হয়েছে, ইল ট্রিটমেন্ট করা হয়েছে কিনা, মারধর করা হয়েছে কিনা, কোনো জখম আছে কিনা, আপনার এই জবানবন্দি স্বেচ্ছায় দিচ্ছেন কিনা, হ্যাঁ, এবং সত্য বলছেন কিনা, এবং এটাও লিখবেন যে আপনি দুঃস্বীকার কেন করছেন, বা আপনাকে কোনো চাপ দিয়েছে কিনা, প্রভাব খাটিয়েছে কিনা, বা কোনো রাজসাক্ষী হওয়ার জন্য কোনো প্রলোভন দিয়েছে কিনা, এই বিষয়গুলি বিস্তারিতভাবে। 6 নম্বর কলাম হচ্ছে ভলেন্টিয়ারি একটা কলাম। ম্যাজিস্ট্রেট তার প্রজ্ঞা এবং তার বিজ্ঞতা এবং তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং ইন্টেলেকচুয়াল যত রকম মেথড আছে সেই সমস্ত মেথডগুলি ইনক্লুড করে উনি তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জিসটা, তার ভিতরের সত্যটা বের করার চেষ্টা করবেন। আর 7 নম্বর কলাম হচ্ছে স্টেটমেন্টের কলাম। 7 নম্বর কলামে মাধ্যমেই আসামি তার স্টেটমেন্ট শুরু করবে, এবং স্টেটমেন্টটা কেমন হবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট হবে আসামি নিজের ভাষায়। আসামি যে ভাষায় কথা বলবে, হ্যাঁ, সেই ভাষাই কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে হুবহু সেই কলামটাই সেভাবে লিখতে হবে। এবং 164 সাবসেকশন 3-তে বলা আছে আসামির নাম উচ্চারণ করতে হবে, তা আপনি অমুক, হ্যাঁ, এবং ম্যাজিস্ট্রেটকে বলতে হবে যে আমি আমার শ্রবণে, আমার উপস্থিতিতে আপনার এই স্টেটমেন্ট আমি লিখলাম। আপনি নিজে লিখবেন, এই কিন্তু কাউকে দিয়ে লেখাতে হবে না, মানে নিজে লিখতে হবে। আমি লিখলাম এবং আপনি আমার সম্মুখে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন, এবং আপনি যে বিবৃতি দিয়েছেন এই বিবৃতিটা সত্য এবং স্বেচ্ছায় প্রণোদিত। এটা ওনাকে পড়ে শোনাইতে হবে। পড়ে শোনানোর পর আসামি যদি বলে হ্যাঁ এটা সঠিক, আমি আমার রিগ্রেট থেকে, অনুশোচনা থেকে আমি আমার এই সমস্ত অপকর্ম বা আমার অপরাধ আমি স্বীকার করেছি, তাহলে ম্যাজিস্ট্রেট সেখানে একটা সার্টিফিকেট দিবে, একটা সনদ দিবে, সেখানে বলবে যে আসামি আমার সম্মুখে উপস্থিতিতে তার এই ঘটনা আমি লিপিবদ্ধ করলাম, আসামি সত্য স্বীকার করেছে, এবং আমি এইটা আসামিকে পড়ে শুনিয়েছি তার বক্তব্য, এবং আসামি এটা বলেছে এটা সত্য এবং তার স্বেচ্ছায় প্রণোদিত। সেই ক্ষেত্রে আসামির সাইন, ওখানে সাইন সিগনেচার নিবে এবং ম্যাজিস্ট্রেটকেও সেখানে সিগনেচার করতে হবে। এটা হচ্ছে প্রণিধানযোগ্য। এই পদ্ধতিটা হচ্ছে ফর্মটি যে পূরণ করতে হয় এটি সম্পূর্ণ প্রক্রিয়া না। একটা আছে 9 নম্বর কলাম, যেটা আছে সেটা হচ্ছে যে আসামি স্বীকার না করে। আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে আসামি স্বীকার করলো না, ম্যাজিস্ট্রেট কাছে সে বলল যে না আমি কোনো অপরাধ করি নাই, বা আমি বিবৃতি দিব না। সেক্ষেত্রে 9 নম্বরে কেন দিবে না, ম্যাজিস্ট্রেটের যেটা মনে হয়, উপলব্ধি যেটা হয়, ম্যাজিস্ট্রেট তো বুঝতে পারবেন আসামির সাথে এতক্ষণ কথা বলে ম্যাজিস্ট্রেটের একটা যে ধারণা হবে, সে ধারণার উপরে উনি লিখবেন যে কেন এই অপরাধী বা এই আসামি বিবৃতি দিলেন না বা স্বীকারোক্তি কেন করলেন না, এই 9 নম্বর কলামটা সেই জন্য ওখানে লিখতে হবে। আর 10 নম্বর কলামটা হচ্ছে আসামিকে জেলে পাঠাইতে হবে। ওখানে কয়টার সময় পাঠাইলো, মানে এটা হচ্ছে কি এমন একটা কলাম যেখানে এই 10টা কলাম ফিল আপের পরে একজন ম্যাজিস্ট্রেট যদি সঠিকভাবে এটা ফিল আপ করে, তখন সে ম্যাজিস্ট্রেটকে আদালতে, বিচারিক আদালত সাক্ষী দেওয়ার দরকার হয় না। এইটা আমাদের এভিডেন্স অ্যাক্টের আপনার 24 থেকে 30 ধারার মধ্যে বলা আছে। এটা প্রমাণ দলিল হিসাবে হ্যাঁ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এটাকে, বিচারিক আদালত এটা গ্রহণ করতে পারবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যিনি বিচারক, যিনি এটা রেকর্ড করেছেন, তাকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয় এবং তার সাক্ষ্য গ্রহণ করা হয়ে থাকে। কারণ যদি আসামি পক্ষ মনে করেন যে রেকর্ডে যেভাবে রেকর্ড করা হয়েছে এখানে কোনো আইনগত লঙ্ঘন হয়েছে, আইনগত বিষয় লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আসামি সেই যিনি ম্যাজিস্ট্রেট, যিনি এটি রেকর্ড করেছেন, তাকে আদালতে উপস্থিত হয়ে তাকে যাতে জেরা করার সুযোগ পান, সেটি তো অবশ্যই আসামি পক্ষের অধিকার রয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি যে অনেক ক্ষেত্রেই যেটি হয় যে রিমান্ড শেষে আসামিকে যখন আদালতে উপস্থাপন হচ্ছে, ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হচ্ছে, তখনই তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করছেন। বাংলাদেশে রিমান্ডের যে পারসেপশনটা গ্রো করেছে বা যে পারসেপশনটা রয়েছে যে অনেক ক্ষেত্রে রিমান্ডে শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়ে থাকে, রিমান্ড ফেরত একজন আসামিকে যখন পরবর্তীতে ম্যাজিস্ট্রেট তার দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছে, এই বিষয়টি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য? হয় কি আসামিকে রিমান্ড থেকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিমান্ড থেকেই
আসামিকে কোর্টে নিয়ে আসা হয় 164 এর এবং জন্য। তারপরে তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্বীকারোক্তিটি যে এখন record হয় করা কি যে এখানে আইনের যে বিষয়টা আছে আসলে এটা ব্যত্যয় ঘটে, আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ব্যত্যয় ঘটে তা না। তো রিমান্ড থেকে যদি আনে, আসামিকে তো রিমান্ড থেকে নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে আসা হয়। আর যদি সেই রিমান্ডটা 15 দিনের বেশি হয়, সেই ক্ষেত্রে এই 15 দিন রিমান্ডে থেকে যদি আসে, স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্ট বা সেই কনফেশনাল স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে না। জি। আচ্ছা, রিমান্ড থেকে নিয়ে এবং আসলে সাক্ষ্য আইনে রয়েছে সেই হ্যাঁ। যদি নির্যাতনের মাধ্যমে বা মানসিক বা শারীরিক নির্যাতনের মাধ্যমে সেটি হয়, প্রলোভনের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, চাপ প্রয়োগ সেই করে, আদালত হ্যাঁ, সেটিকে প্রলোভন দিয়ে সেই স্বীকারোক্তিকে বাতিল বলে বাতিল হিসেবে গণ্য হবে। গণ্য করবেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিটি প্রত্যাহারের সুযোগ রয়েছে কিনা আইনে? আসলে আইনে প্রত্যাহারের সুযোগ আছে, রিট্রেট করা যাবে, Retraction-এর। রিট্রাকশন করা যাবে। সেই যদি ক্ষেত্রে হয় কি, সুনির্দিষ্ট বিধান নেই আমাদের আইনে আমরা বিষয়ে। যেভাবে না, বিধানটা বহুত হয় কি যে একজন আমরা যেভাবে করি এভাবে না, এটা প্রাথমিক পর্যায়ে একজন জেলারের মাধ্যমে একজন আসামি সাদা কাগজেই কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করতে পারে। যদি সে বলে যে আমি এটা সেদিন যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা আমার মানে আন্ডার প্রেশার ছিল, পুলিশের ভয় ছিল, বা স্বেচ্ছায় প্রণোদিত ছিল না, সত্য বলতে পারি নাই, বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটও আমাকে সেরকম কোনো সুযোগ দেয়নি, এটা দরখাস্ত সাদা কাগজে করতে পারে। আমরা হয় কি যে আইনজীবীর কাছে আসার পরে ট্রায়াল লেগে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, যদি মানে এই রিট্রাকশনের যে কথাটা বলছেন, তো এটা যদি আসলে সমর্থিত কোনো সাক্ষী পাওয়া যায় জি। বা এরকম পাওয়া না যায়, বা আসামি যে মানে এটাকে প্রত্যাহারের যে দরখাস্তটা করলো, যে আবেদনটা করলো, আবেদনের সাথে মিল রেখে পরবর্তী সময়ে যদি এরকম কোনো সাপোর্টিং বা সমর্থিত সাক্ষী মানে এরকম কোনো বক্তব্য আসামির পক্ষে বলে, সেই ক্ষেত্রে আপনার এই প্রত্যাহারটা সমর্থিত হবে, আদালতের কাছে গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য। স্যার, সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে একটি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে কি আসামির শাস্তি হতে পারে আদালতে? যদি এই স্টেটমেন্টটা 164 দ্বারা, জবানবন্দিটা 164 দ্বারা প্রত্যেকটা বিধানকে অনুসরণ করা হয়, এবং 364 এর যে 64 দ্বারা 364 দ্বারার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো যদি এখানে যদি ইনক্লুড করা হয়, সঠিকভাবে প্রয়োগ করা হয়, এবং 10টা কলাম যদি সঠিকভাবে লিপিবদ্ধ হয়, একজন ম্যাজিস্ট্রেট যদি সেই আইনের প্রতিপাদ্য বিষয়গুলিকে সঠিকভাবে সুচারুরূপে যদি লিপিবদ্ধ করেন, সেই ক্ষেত্রে এই একটি মাত্র স্টেটমেন্টেই একজন আসামির সাজা দেওয়ার যথেষ্ট। যদি হ্যাঁ, আদালতের কাছে প্রতীয়মান হয় যে এটি ট্রু এবং ভলান্টারি কনফেশন। হ্যাঁ, কনফেশন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং এটিএন দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।